আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ। দ্রুত সিদ্ধান্ত না এলে লং মার্চ টু ঢাকার হুঁশিয়ারি নাহিদের, গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। নানাচুতোয় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে সরকার, অভিযোগ তারেক রহমানের। ধর্ম দিয়ে বিভাজন কাম্য নয় বললেন মির্জা ফখরুল। নারীর অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। জ্বালানি খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিপিসির। এবং এবার পাঞ্জাব কাশ্মীরের সামরিক স্থাপনায় পাকিস্তানি হামলার অভিযোগ ভারতের। ইসলামাবাদের অস্বীকার, পাকিস্তানের প্রতি তুরস্কের সর্বাত্মক সমর্থন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রব। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে মুখর রাজধানীর শাহবাগ। শুক্রবার বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করলে আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। এর আগে রাষ্ট্র অতিথি ভবন যমুনার পাশে অস্থায়ী মঞ্চে আয়োজিত গণজামায়াত কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ছাত্র জনতা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার উত্তাল শাহবাগ, যেন ফিরে এসেছে 2024 সালের জুলাই মাস। শুক্রবার বিকেলে শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন ছাত্র জনতা। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। আন্দোলনকারীরা বলেন, গেল 16 বছরে আওয়ামী লীগ গুম খুনের রাজনীতি করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। বিগত 17 বছরে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে তারা। শাপলা চত্বরে হাজার হাজার নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ হাজার হাজার দেশপ্রেমিক আলেমদেরকে রাজাকার আখ্যায়িত করে জেলে বন্দী করে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আপনাদের আমলে আওয়ামী ফ্যাসিস্টরা কিভাবে পালিয়ে যায়, এখনো প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী ফ্যাসিস্টরা ঘাপটি মেরে বসে আছে। এর আগে একই দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অদূরে গণজামায়াত কর্মসূচি আয়োজন করা হয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এই সমাবেশ থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দেয় হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের আগে রাজপথ ছাড়বেন না তারা। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় নাই, আহতদের আত্মনাদ পৌঁছায় নাই। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ না পর্যন্ত খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, যতক্ষণ না পর্যন্ত জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা না হবে, শাহবাগ আমরা অবরোধ করে রাখবো। শাহবাগ থেকেই দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হচ্ছে বলেও জানানো হয় গণজামায়াত কর্মসূচি থেকে। আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসে লাইন্স লিখেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলছে সরকার। শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে, আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায় রাখার কথা উল্লেখ করে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয় এই বিবৃতিতে। সরকার জানায়, সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলায়
আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে তারা অবগত। এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি চুনকা কুটির থেকে আইভিকে গ্রেফতার করে পুলিশ। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টের সহযোগীদের দেশ থেকে পালাতে সহযোগিতা করছে, এমন অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, নির্বাচন বিলম্বের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে সমাজে বিভাজন কাম্য নয়। শুক্রবার স্টার পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আসন থেকে 3 জনে একজন। রাজধানীর খামারবাড়িতে স্টার পুনর্মিলনীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে গেল 17 বছরে কমিউনিটির উপর অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরেন খ্রিস্টান ফোরামের নেতারা। সংখ্যালঘিষ্ঠ ও আদিবাসী হয়ে থাকার বঞ্চনা থাকবে না, ভয় ভীতি, অত্যাচার, নির্যাতন, অপমৃত্যু। এ সময় ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানের সাড়াজে আপনারা স্থান থেকে ভূমিকা পালন করবেন। তারেক রহমান যেটা বলেছেন, সকলের সম্মিলিত একটা ইনক্লুসিভ বাংলাদেশ তিনি গড়ে তুলবেন। দেশনায়ক তারেক রহমানকে এই দেশের রাষ্ট্রীয় দায়িত্ব আমরা দিতে পারি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ শীর্ষস্থানে পৌঁছবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম নিয়ে বিভাজন কখনোই কাম্য হতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তাদের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। বলেন, গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের মূল যে মন্ত্র সেটিকে অক্ষুণ্ণ রেখে সংবিধান সময় উপযোগী সংস্কারের কোনো বিকল্প নেই। ভবিষ্যতে দেশ যেন গণতন্ত্র থেকে বিচ্যুত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তো পলাতক স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশ জুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও এদিন বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে শুক্রবার আবহাওয়া অফিস তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। তারা বলেছে, আগামী 72 ঘন্টার মধ্যে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। মৃদু ও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো কোনো এলাকায়। আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা 42-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়। নারীর অংশগ্রহণ ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মনে করেন এসডিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক শেল ও আবদুল্লাহ। আর দেশের জ্বালানি খাতের উন্নয়নে নারী পুরুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিবিসি চেয়ারম্যান আমিন উল আহসান। শুক্রবার সকালে পেট্রো বাংলায় এ সংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন তারা। মুনিরুল ইসলামের প্রতিবেদন। বৈশ্বিক পরিসরে জ্বালানি খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও বাংলাদেশে তা একেবারেই নগণ্য। পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের জ্বালানি খাতে নারীর অবস্থান নিয়ে এ সেমিনারের আয়োজন করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এতে বলেন, জ্বালানি খাতের উন্নয়নে নারী পুরুষ উভয়কেই কাজ করতে হবে। We can
ensure our Bangladesh, you can ensure Bangladesh, we can secure our Bangladesh with energy security, and definitely we can do that with confidence, with all this workforce, not only women, all efforts, with our together efforts, we will do it. আজ সৌদি আরব ভিত্তিক জ্বালানি গবেষণা সংস্থা এসডিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক শেলোয়া নারীর বৈশ্বিক অগ্রযাত্রার কথা তুলে ধরেন। So I always say, make this an evolution. It's with time that change happens. You have to be ready to be able to embrace it. That's how my life started. I spent time in the United States of America. I did my elementary, junior high, and high school, and then came back to the Kingdom of Saudi Arabia. নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন এই গবেষক। That the most prominent scholars, religious people, doctors, businessmen are from the Qasim area. It took them 15 years to realize that the female had to be part of the society. বাংলাদেশের জ্বালানি খাতে নারীর দক্ষতা উন্নয়নে সৌদি আরব সহায়তা দেবে বলেও জানান তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। উন্মুক্ত স্থান ও ব্যস্ত সড়কের পাশে ফেলা আবর্জনা দুর্গন্ধে নাকাল রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগরের মানুষ। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা কখনোই এসব আবর্জনা সময়মতো অপসারণ করে না, ফলে পথ চলতে গিয়ে দম বন্ধ হওয়ার জোগাড় হয়। অভিযোগের জবাবে উত্তর সিটির প্রশাসক বললেন, লোকবল ও অর্থ সংকটে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সোয়া বনির রিপোর্ট। মিরপুরের প্রশিক্ষা মোড়, পল্লবীর পূরবী সিনেমা হল, বাজারের দক্ষিণ প্রান্ত, রূপনগরের ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকায় রাজত্ব করে চলেছে রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আবর্জনা। সময়মতো অপসারণ না করায় এসব আবর্জনা পচে গলে সৃষ্টি করছে উৎকট দুর্গন্ধ। ব্যস্ততম সড়কের পাশে ফেলে রাখা আবর্জনার বিষবাষ্প ছড়াচ্ছে রোগবালাই। পথ চলতে গিয়ে নাকাল হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। বাচ্চাদের খাবার দাবার খাইতেছে, এই জন্য একটু কষ্ট হইতেছে। যারা তো নিস্তার অনেক ক্ষতি হয়, এর জন্য অনেক মানুষ মাঝাতে গেছে। জায়গাটা যাতে পরিষ্কার করা হয় আর এই জায়গাটায় যাতে কোনো মানুষ ময়লা না ফেলায়। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা নষ্ট করছে নগরীর সৌন্দর্য। অথচ এসব আবর্জনা দৈনিক অপসারণ করলেই মিটে যেত ঝামেলা। তীব্র গন্ধ, গন্ধ কারণে আমাদের সমস্যা হয়, পথে যারা চলাচল করে তো প্রতিটা লোকের সমস্যা হয়। ময়লার কারণে যখন ভেকু লাগায় তখন ভেকুতে বাইজা ফুটপাথগুলো নষ্ট হয়ে যায়, আর দুর্গন্ধ তো এখানে থাকাই যায় না। বর্ষাকালে পানি আটকে পড়ে, পানি শেষে খুব অসুবিধা হয়, রাস্তায় পানি হয়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়। সিটি কর্পোরেশনের দেখা উচিত এগুলো এভাবে রাস্তায় না ফেলে নির্ধারিত একটা স্থানে এগুলো ফেলা উচিত। এলাকাভিত্তিক ডাস্টবিনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, অর্থ ও লোকবল সংকটে আবর্জনা অপসারণ কাজ ব্যাহত হচ্ছে। অ্যাট সোর্স ওয়েস্ট সেগ্রিগেশন হবে, কিচেন ওয়েস্টটা সরাসরি ফার্টিলাইজার তৈরি করার জন্য চলে যাবে, বাকি ওয়েস্টগুলো রিসাইক্লিং ফ্যাক্টরিতে যাবে, কোনো ল্যান্ডফিলে কোনো ময়লা যাবে না। ময়লা কালেকশনের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা কিন্তু সাফিসিয়েন্ট ডাস্টবিন কিন্তু ঢাকা শহরে নাই, এটাও একটা বড় ক্রাইসিস আছে। আমাদের টাকা নাই, আমাদের পুরো ক্যাপাসিটির 20%ও লোক নাই এবং অর্থ নাই। আমরা লোকবল বৃদ্ধি করছি, অলরেডি আমরা সার্কুলেশন কিছু দিয়েছি, কিছু আউটসোর্সিং করছি, করে আমরা এগুলোকে আসলে মোকাবেলা করার জন্য আমরা রেডি হচ্ছি। যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমাতে তরুণ সমাজ, গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এসটিএস এর নিয়ে যে ঝামেলাটা এখন বিভিন্ন স্কুল থেকে আমরা কমপ্লেইন পাচ্ছি, আমরা তো চেষ্টা করছি আগামী 2-3 বছর পরে কোনো এসটিএসই থাকবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর সবজি বাজারে লেগেছে গ্রীষ্মের উত্তাপ। সব বাজারে বেড়ে গেছে গরিবের আমিষ, মাছ, ডিমের দামও। তবে অনেকটা স্থিতিশীল সব ধরনের মাংসের দাম। আর নতুন বড় ধানের বদৌলতে স্বস্তি ফিরছে চালের বাজারে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বৈশাখের তপ্ত রোদে রাজধানীর বাজার জুড়েই গ্রীষ্মকালীন সবজির দাপট। থরে থরে সাজানো হরেক রকম সবজি। এসব সবজিতে চোখ জুড়ালেও স্বস্তি নেই ক্রেতার মনে। বরবটি, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, কচুরলতি সহ বেশিরভাগ সবজি শতকের ঘরে। ছোট একটি লাউও বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এটার দাম সর্বোচ্চ 40 টাকা বা 50 টাকা হওয়া ছিল, কিন্তু লাউটার দাম 80 টাকা। এই যে আমি ডাটাটা নিলাম, এটা 20 টাকা বা 30 টাকা হলে ঠিক ছিল, ডাটার দাম 40 টাকা জানছি আমি। যে পেঁপের কেজি আগে খাইছি 40 টাকা 30 টাকা, এটা এখন 100 টাকা। ম্যাক্সিমাম সবজিগুলো আমাদের দেশীয় সবজি, তারপরে মূল্য বৃদ্ধির এই যে কারণ।
বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকা, পাড়া মহল্লায় এ দাম আরেকটু বেশি। রাহিয়ালারা যখন বিক্রি করবে তারা তো কিছু মুনাফা আদায় করবেই। আমরা 55 টাকা কেজি খুচরা বিক্রি করি, কিছু কি 50 টাকা পাইতেছে না কিন্তু। আবার ফার্মের মুরগির বাদামি ও সাদা রঙের ডিমের দাম ডজনে বেড়েছে অন্তত 10 টাকা। আগে 40 টাকা হালি ছিল, মানে 5-6 দিন আগে, এখন 10 টাকাতে বাড়ছে। সাদা ডিমটা ডজন ছিল 110, এখন 120 হয়েছে, অর্থাৎ 10 টাকা বাড়ছে। এদিকে গরু খাসির মাংস যথাক্রমে 780 ও 1000 টাকা থেকে 1200 টাকায় স্থির আছে, আর প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়। ব্রয়লার মুরগিটা প্রায় 170 টাকা 75 টাকা মুরগি দাম আছে, মানুষ খাইতেছে। লেয়ার বেচতে আছে 300, গ্যাসের সপ্তাহ আছে 310। এদিকে নদীমাতৃক দেশেও মাছের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। মাছের মধ্যে একটা সিন্ডিকেট, না হলে এত ডিফারেন্স হবে কেন? চাষের মাছ 200 টাকা 250 টাকা, নদীর মাছ 1200-1600 টাকা কি জন্য হবে? আমরা যে মাছে ভাটা বাঙালি, এটা আমরা ভুলে গেছি অলমোস্ট। 400-500 গ্রামের ইলিশ মাছের দাম এখন প্রায় 2000 টাকা কেজি। তবে এত কিছুর ভিড়ে স্বস্তির খবর হলো নতুন বোরো ধানের কল্যাণে নিম্নমুখী চালের বাজার। নতুন ধান আসছে না, এমন তো কুমারী কথা, আর কুমারী গেছে গা, কেজিতে প্রায় 10-15 টাকা কেজিতে কমছে। বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের বেসরকারি গণমাধ্যম মোহনা টেলিভিশন, যমুনা টিভি, 71 টিভি ও বাংলা ভিশনের ইউটিউব চ্যানেল সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হচ্ছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নেয় ইউটিউব। আরও জানাচ্ছেন আহসানুল হৃদয়। ভারত সরকারের অপ্রত্যাশিত এক পদক্ষেপে বাংলাদেশের 4টি বেসরকারি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এই চরম সিদ্ধান্তের পেছনে রয়েছে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার প্রতি উদ্বেগ, এমনটি জানানো হয়েছে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এসব চ্যানেল হলো মোহনা টেলিভিশন, যমুনা টেলিভিশন, 71 টেলিভিশন ও বাংলা ভিশন। ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং সরকারের একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানান, কিছু বিশেষ প্রোগ্রাম ও ভিডিও সামগ্রী যা চ্যানেলগুলোর মধ্যে প্রচারিত হচ্ছিল সেগুলো দেশটির শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছিল। এসব ভিডিও সামগ্রী নিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী গভীর উদ্বেগ প্রকাশ করে চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের কঠোর সিদ্ধান্ত নেয়। এদিকে বাংলাদেশের জনগণ ও সাংবাদিক সমাজ এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, এটি স্বাধীন গণমাধ্যমের উপর একটি বড় আঘাত। ভারত সরকার এইভাবে স্বাধীন গণমাধ্যমকে চুপ করানোর চেষ্টা করছে। 4টি চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়টি জানিয়েছে তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব। আহসানুল হৃদয়, মোহনা সংবাদ। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। ভারতের 3টি সামরিক স্থাপনায় পাক সেনারা হামলা চালিয়েছেন এমন দাবিতে ভাসছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া রাজস্থান থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকেরও দাবি করছে ভারত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উল্টো ভারতকে এবার সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর প্রধান। এদিকে চলমান পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তুরস্ক। আর সংঘাত নিরসনে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত কাজী শারনের ডেস্ক রিপোর্ট। পাক ভারত উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলেছে। অপারেশন সিঁদুরের পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক হামলার অভিযোগ করে চলেছে ভারত। পাকিস্তানি সেনারা ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে ভারতের সেনাবাহিনী দাবি করেছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারতের এ দাবি নাকচ করে বলেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় পাকিস্তানের নয়। ভারতের রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এছাড়া পাকিস্তানের 2টি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। তবে নিজেদের পাইলট আটক ও যুদ্ধবিমান ধ্বংসের দাবি প্রত্যাখ্যান করে ভারতের কাছে এর উপযুক্ত প্রমাণ চেয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এদিকে ভারতের 3টি রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। একে ভারত নাকচ করলেও বিবিসি ভেরিফাই এর প্রমাণ পেয়েছে। বিবিসির তথ্য মতে ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন।
ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানি হামলার প্রোপাগান্ডার প্রেক্ষিতে ভারতকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ISPR এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। অন্যদিকে চলমান এ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে পাক ভারত সংঘাতের উদ্বেগ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এছাড়া সংঘাত নিঃসরণে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাজী শাহরিন, মোহনা সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামের প্ল্যাটফর্ম। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্ল্যাটফর্মটির যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয় ছাত্র জনতার অনেকে প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন। এটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে, কিন্তু গ্রামীণ জনপদের কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলুল কবির খান। আর নৌ পরিবহন উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন বলেন, উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বরিশালে হিজলায় মৌলভীর হাট খেয়াঘাট সংলগ্ন এলাকায় BIWটির ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন দুই উপদেষ্টা। আজকে আমি করে দেবো ড্রেজিং, 1 বছর পরে আবার ড্রেজিং করতে হবে, কারণ আমাদের কোনো নদী বন্দর, আমাদের কোনো কি বলে সিপোর্ট ড্রেজিং ছাড়া চলছে না। 15-20 বছর ধরে যে উন্নয়ন হয়েছে সেটা শুধুমাত্র ঢাকা এবং বড় শহরে হয়েছে, এবং ওই যে তেলা মাথায় তেল, যেখানে আছে রাস্তা আছে, সেখানে মেট্রো হয়েছে, যেখানে নানান রকম জিনিস হচ্ছে, মেগা প্রকল্পের নামে নানান রকম হয়েছে, এবং এগুলো করা হয়েছে প্রধানত যে এগুলো সরকারের অর্থ আত্মসাৎ করার জন্য এইসব প্রকল্প। চট্টগ্রাম বন্দরের NCT টার্মিনাল একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে এটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। এতে শ্রমিকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ডিপি ওয়ার্ল্ডের মালিকানাধীন কোম্পানিতে মাত্র 30 মিনিটের নোটিসে 800 শ্রমিক ছাঁটাইয়ের রেকর্ড রয়েছে। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দরের NCT টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের পরিকল্পনায় রয়েছে। শ্রমিকরা আশঙ্কা করছেন এতে করে তাদের চাকরি ঝুঁকির মুখে পড়বে। 2022 সালের মার্চ মাসে ডিপি ওয়ার্ল্ডের মালিকানাধীন P&O ফেরিস কোম্পানি যুক্তরাজ্যে 800 শ্রমিককে মাত্র 30 মিনিটের নোটিশে ছাঁটাই করে। বিদেশিদেরকে যে যাওয়ার জন্য যে পয়তা শুরু করতেছে, এটা তো এই সরকারের আইন না, এটা সৈরাসার সরকারের আইন। চট্টগ্রাম বন্দর এগুলা যে বাইরের হাতে না দেয়, এগুলা বাংলাদেশি কোম্পানি থাক, বাংলাদেশি যেভাবে এখন চলতেছে সেইভাবে চলুক। আমরা সবসময় বাহিরের কোম্পানির বিরুদ্ধে আছি। ডক্টর ইউনূস সাহেবের কাছে এটাই আকুল আবেদন, বাল বাচ্চা নিয়ে যেন চলতে পারি, বিদেশি কোন কোম্পানিরা এখানে যেন না আসে। NCT টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রস্তাবের বিপক্ষে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলো। ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করেছে। বিভিন্ন সংগঠন লিফলেটও বিতরণ করেছে। বিদেশকে এখানে ঢুকাবেন না, বিদেশকে ঢুকালে আমাদের নৌবন্দর, আমাদের নৌবাহিনী এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের কর্তৃত্বটা টোটালি চলে যাবে। আমরা এই বন্দরকে বিদেশিদের হাতে দিতে দিব না। যদি বন্দরকে বিদেশি কোনো বিনিয়োগ, বিদেশি কোম্পানিকে নিয়ে আসতেই হয়, তাহলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তাদেরকে আহ্বান করুক। NCTর মালিকানা নিয়ে গঠিত এই বিতর্কে একে একে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হচ্ছে, যারা এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থ বিরোধী দাবি করে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ডিপওয়ার্ল্ডকে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসতে হয়, আমাদের বেটার মিডিয়ান আছে, নতুনভাবে হচ্ছে, কিন্তু ওরা এখানে ইনভেস্ট করো। শ্রমিকের নিরাপত্তা, শ্রমিকের জীবনের মান উন্নয়ন, শ্রমিকের চাকরির ক্ষেত্রে তার একটা স্বাধীনতা, এইগুলো নিয়ে আমরা ভাবি। সেই ক্ষেত্রে এখানে অন্য কোনো কেউ আসলে সেই মর্যাদা বুঝবে না। NCT টার্মিনালের শ্রমিকদের চোখে মুখে উদ্বেগ, কেননা টার্মিনাল নিয়ে প্রশ্ন এখন কেবল মালিকানার নয়, হাজারো শ্রমিকের জীবনের। আফরিন পপি, মোহনা সংবাদ। ইভেন্টে পেশাদার নেটওয়ার্কিং গড়ে তোলা এবং কোভিড পরবর্তী বিপণন কৌশল নিয়ে আলোচনা সভা এবং সৃজনশীল কর্মশালার আয়োজন করেছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা।
3 দিনব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মার্কেটিং পেশাজীবী, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা। ইমা সভাপতি আনিসুর রহমান তারেক বলেন, অনুষ্ঠান শুধু পেশাদারিত্বই নয়, সম্পর্ক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও প্রায় 4 শতাধিক। এতে উপত্যকাটিতে প্রাণহানি প্রায় 52,800 জনে পৌঁছেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 2650 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দক্ষিণ গাজায় পৃথক দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরায়েলের 19 সৈন্য নিহত হয়েছে বলে দাবি করছে সংগঠনটি। রোমান ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মার্কিন পেরুভিয়ান ধর্মযাজক রবার্ট প্রভোস্ট। তিনি নতুন পোপ হিসেবে নাম দিয়েছেন লিও চতুর্দশ, যা তার ভবিষ্যৎ নেতৃত্বের দিক নির্দেশনা এবং আদর্শিক অবস্থান সম্পর্কে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। কাজী শারনের ডেস্ক রিপোর্ট। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরপরই শুরু হয় তার উত্তরাধিকারী নির্বাচনের চিন্তাভাবনা। সাধারণত একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন পোপ নির্বাচন করেন রোমান ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৃহস্পতিবার ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়, যার অর্থ ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে। সেই সাথে কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন। এবার ক্যাথলিক চার্চের 267তম পোপ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণকারী কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তিনি পোপ লিও চতুর্দশ নামে দায়িত্ব গ্রহণ করেছেন। ক্যাথলিক চার্চের 2000 বছরের ইতিহাসের এ প্রথম কোনো মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হয়েছেন। এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 70টি দেশের 133 জন কার্ডিনাল। ভ্যাটিকানে অনুষ্ঠিত কনক্লেভের দ্বিতীয় দিনে 133 জন কার্ডিনালের মধ্যে 2/3 বেশি ভোট পেয়ে নির্বাচিত হন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে বুধবার পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন 4 বার ভোট দেন কার্ডিনালরা। যে কার্ডিনালদের বয়স 80 বছরের নিচে, প্রথা অনুযায়ী তারাই কেবল নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ক্রিকেট। পাক ভারত সংঘাতে নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত করা হলো আইপিএল। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে ধর্মশালায় খেলা চলাকালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে একই কারণে পরিবর্তন করা হয়েছে পিএসএল এর ভেন্যু। পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে টুর্নামেন্টটির বাকি সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ঘোষণা দেয় পিসিবি। এ নিয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের ধর্মশালায় গড়ায় আইপিএলের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ। ঠিক তার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালায় ভারত, যার কারণে সেখানে পিএসএল এর পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ আর মাঠেই গড়ায়নি। আর ধর্মশালায় আইপিএল এর সে পাঞ্জাব দিল্লির ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে মাঝপথেই স্থগিত ঘোষণা করা হয়। তার পরদিন শুক্রবার পুরো আইপিএলকে আপাতত স্থগিত ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সংকটময় এই পরিস্থিতিতে আপাতত হবে না কোনো খেলা। এর আগে পাকিস্তান তাদের মাটি থেকে পিএসএল সরিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ঘোষণা দেয়। সংযুক্ত আরব আমিরাতে বাকি ম্যাচের আয়োজন করলেও দেশে ফিরে আসছেন পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। পাশাপাশি এই সংঘাতময় পরিস্থিতিতে চলতি মাসে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে যে শঙ্কা দেখা দেয় তা যেন আরও জোরালো হয়ে ওঠে। শনিবার এ নিয়ে মিটিংও ডেকেছে বিসিবি। সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে পরিস্থিতিতে আগস্টে বাংলাদেশ সফরে ভারত আসবে কিনা তা নিয়েও শঙ্কা যেন বেড়েই চলেছে। এ নিয়ে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয় ভারত সেটাই এখন দেখবার পালা। যদিও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি।
মুদাসির আলী, মোহনা সংবাদ। এদিকে পিএসএলে খেলতে যাওয়া দেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের বর্তমান নিরাপত্তা নিয়ে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুধুমাত্র আমাদের দেশের খেলোয়াড়ই ছিলেন না, অনেক ওভারসিজ প্লেয়ার আছেন। ওরা একটা সম্মিলিত প্রচেষ্টা করছিলেন যে কীভাবে এখান থেকে এই উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা জনিত কারণে তাদেরকে কোনো একটা ভালো সমাধান করা যায়। সেই প্রেক্ষিতে আমরা একটা গতকাল মিটিং হয়েছে এবং মিটিংয়ের পরে ডিসিশন হয়েছে আজকে কোনো এক সময় একটা তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, দ্রুত সিদ্ধান্ত না এলে লং মার্চ টু ঢাকার হুঁশিয়ারি নাহিদের, গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। নানা ছুতোয় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে সরকার, অভিযোগ তারেক রহমানের। ধর্ম দিয়ে বিভাজন কাম্য নয় বললেন মির্জা ফখরুল। নারীর অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। জ্বালানি খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিসিবির। এবং এবার পাঞ্জাব কাশ্মীর সামরিক স্থাপনায় পাকিস্তানি হামলার অভিযোগ ভারতে। ইসলামাবাদের অস্বীকার, পাকিস্তানের প্রতি তুরস্কের সর্বাত্মক সমর্থন। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।